তৃণমূল ত্যাগী 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ সুপ্রিম কোর্টের। 2 সপ্তাহ পর সর্বোচ্চ আদালতে মামলার পরবর্তী শুনানি। সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ 20 জন বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ত্যাগী 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ দিল সর্বোচ্চ আদালত। এই তো সবে খেলা শুরু। আপনারা বলছিলেন কি বললেন, আপনি আর বলার দরকার হয়নি, নিজেরাই নোটিশ ইস্যু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, যেদিনকে তৃণমূল কংগ্রেসের এই 20 জন সাংসদ নিজেদেরকে এনসিপিআই বলে ঘোষণা করেছিল, সেদিনকে আমি আপনাদেরকে বলেছিলাম আগামী 6 মাসের মধ্যে এই 20 জন সাংসদের হাল একেবারে ধোবিঘাটের কুত্তার মতো হয়ে যাবে। কিন্তু তা যে এত শীঘ্রই ফলপ্রসূ হবে তা আমিও আন্দাজ বা টের করে উঠতে পারিনি। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এই 20 জন সাংসদের সাংসদ পদ খারিজের মামলা ছিল। যে মামলায় আজ এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার সহ এই 20 জন এনসিপিআই যাওয়া সাংসদকে নোটিশ ইস্যু করেছে। আজকে কি বললো সর্বোচ্চ আদালত আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে? সুপ্রিম কোর্ট আজকে ওই ডিসকোয়ালিফিকেশন পিটিশন যেটা করেছিলাম আর্টিকেল 32, যেটা স্পিকার ডিসাইড করেনি এখনো পর্যন্ত, তাতে নোটিশ ইস্যু করেছে। আর বলতে হয়নি কিছু, আইনটা আমাদের ফেভারে এতটাই ইলিগাল কাজ এই যে 20 জন মিলে করেছে, আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার। এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। সেই জন্য আপনারা বলছিলেন কি বললেন, আপনি আর বলার দরকার হয়নি, নিজেরাই নোটিশ ইস্যু করে দিয়েছে। দেখো না এবার 20 জনের কি হয়। এই তো সবে খেলা শুরু। 2014 সালের পর থেকে যেভাবে ভারতীয় জনতা পার্টি ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাংসদ, বিধায়ক ভাঙিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করতে শুরু করেছিল, এবং 2023 সালের পর থেকে যেভাবে ভারতীয় জনতা পার্টি সেই খেলাকে আরও এক ধাপ বাড়িয়ে নিয়ে গিয়ে মহারাষ্ট্রে একনাথ শিন্দে মডেলের মধ্যে দিয়ে রাজনৈতিক দল ভেঙে দুটুকরো করে দেওয়ার খেলা খেলছিল, সেই সম্পূর্ণ খেলার ওপরে কিন্তু দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট নিরপেক্ষ পর্যবেক্ষণ রাখছিল এবং অপেক্ষা করছিল কেবলমাত্র একটি প্রপার মামলার, যে মামলার ভিত্তিতে একটি দৃষ্টান্তমূলক ঐতিহাসিক রায় প্রতিস্থাপন করে ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইনের কতটা পাওয়ার বা কতটা শক্তি রয়েছে তা এই রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দেবে। কারণ কোনো এক রাজনৈতিক দলের সমর্থকদের ভোটে নির্বাচিত হয়ে, অর্থাৎ কোনো এক রাজনৈতিক দলের মতাদর্শের সমর্থক বা পাবলিকের ভোটে নির্বাচিত হয়ে তার সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের কোনো রাজনৈতিক দল বা জোটে পাল্টি মেরে চলে যাওয়াটা কেবলমাত্র পাবলিক সেন্টিমেন্ট নিয়ে খেলা নয়, জনপ্রতিনিধিত্ব আইনের অবমাননার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের নির্বাচন পদ্ধতিকেও বুড়ো আঙুল দেখানো হয়। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে এই যে 20 জন সাংসদ যারা এনসিপিআই চলে গেছে, তারা তো পশ্চিমবাংলায় নির্বাচিত হয়েছিল অ্যান্টি বিজেপি ভোটে। পশ্চিমবাংলার জনগণ এদেরকে তো কোনোভাবে বিজেপিকে ভালোবেসে বা এনডিএকে ভালোবেসে ভোট দেয়নি। পশ্চিমবাংলার জনগণ এদেরকে তৃণমূলকে ভালোবেসে ভোট দিয়েছিল, এরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করবে সেই কারণে ভোট দিয়েছিল। আর তারা যখন নিজেদের স্বার্থে বর্তমানে এনডিএতে চলে গিয়েছে বা যে বিজেপির বিরুদ্ধে তারা ভোট পেয়েছিল সেই বিজেপিতে চলে যাচ্ছে, তার মানে সেটা সরাসরি সেই পাবলিক সেন্টিমেন্ট নিয়ে খেলা করা এবং জনপ্রতিনিধিত্ব আইনের অবমাননা করা। যে কথাটা মাথায় রেখে তো সংবিধান সংশোধনীতে 10ম তপশিলি বা 10 শিডিউল অন্তর্ভুক্তিকরণ হয়েছিল, যে 10ম তপশিলি বা 10 শিডিউলের ভয়ে যাতে আগামী দিনে কোনো নির্বাচিত প্রতিনিধি কোনো এক রাজনৈতিক দল বা কোনো এক মতাদর্শ থেকে নির্বাচিত হয়ে এসে অন্য কোনো রাজনৈতিক দলে নিজের স্বার্থে পাল্টি মেরে যাতে চলে না যেতে পারে। কিন্তু এখানেও ভারতীয় জনতা পার্টি সরু লাইন বার করেছিল। ভারতীয় জনতা পার্টি এই 10ম তপশিলি বা 10 শিডিউল থেকে বাঁচার জন্য একনাথ শিন্দে মডেলের আমদানি করেছিল, অর্থাৎ রাজনৈতিক দলকে ভেঙে দুটুকরো করে দিয়ে শক্তি প্রদর্শন করা, আমরাই ভালো তৃণমূল বা আমরাই আসল তৃণমূল, এমন গোছের কিছু। সেই জায়গা থেকে ঋত তৃণমূল, ভালো তৃণমূল যারা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছিল, এটা ছিল ঠিকঠাক। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই কাকুলি ঘোষ, দস্তিদার, জুনমালিদের ক্ষেত্রে একটু হড়বড়িতে গড়বড়ি করে ফেলেছে। কারণ তারা ছিল বাদল অধিবেশনে ডিলিমিটেশন, এক দেশ এক ভোটের মতো বিলগুলো পাস করতে হবে, তাই তড়িঘড়ি ভারতীয় জনতা পার্টি এদেরকে ওই ভালো তৃণমূল বা আসল তৃণমূলের খাতায় না ফেলে এদেরকে এনসিপিআই তকমা দিয়ে দিয়েছিল, এনসিপিআই যোগদান করিয়ে দিয়েছিল। যে এনসিপিআই পার্টিটা কোনোদিন পশ্চিমবাংলায় নির্বাচন লড়েনি এবং যে এনসিপিআই দলে আজও পর্যন্ত একটাও নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য কোথাও থেকে মনোনীত হয়নি। আর সেই জায়গা থেকে হঠাৎ গজিয়ে উঠে এরা এনসিপিআই নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলেও এরা পড়ে গিয়েছিল 10ম তপশিলি বা 10 শিডিউলের আন্ডারে, এবং পরবর্তীতে ভারতীয় জনতা পার্টিও তা বুঝে গিয়ে চেষ্টা করেছিল এদেরকে সরাসরি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করিয়ে নেওয়া। কিন্তু সেখানেও আইনি পরামর্শে জটিলতা বুঝে চাণক্য মহারাজ এদের থেকে পিছু হটতে শুরু করেছে। আর যে কারণে আপনারা দেখেছেন স্পিকার এদের
পার্লামেন্টে আলাদা বসার জায়গা দিল, এনসিপিআই বলে মর্যাদা দেয়নি। আমি যে কথা আমার আগের এক প্রতিবেদনে তুলে ধরেছিলাম, আসলে ভারতীয় জনতা পার্টি চেয়েছিল বা চাণক্য মহারাজ চেয়েছিল যে এই চলতি বাদল অধিবেশনে তাদের সমর্থন নিয়ে তাদের কাঙ্ক্ষিত বিলগুলো পাস করিয়ে নেওয়া, তারপরে যা হবে হবে, এরা যেখানে যাই যাবে, যা পড়ে মরবে। কারণ ভারতীয় জনতা পার্টিতে এই তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ বলুন বা এই উদ্ধব ঠাকরে শিবসেনা থেকে যে 6 জন সাংসদ এসেছিল, তারা তো কেবলমাত্র ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের ভয়ে নিজেদের বাঁচানোর জন্য যায়নি, তারা গিয়েছিল মোটা মোটা টাকার অফারে, মোটা মোটা টাকার অঙ্কের বিনিময়ে। যে কারণে গত পরশুদিন দেখলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় তার খাটারা স্করপিও ছেড়ে নতুন ইনোভা নিয়ে ঘুরছে। তো ভারতীয় জনতা পার্টি সেই জায়গা থেকে এদের নিয়ে মাথা ব্যথা ছিল না, ভারতীয় জনতা পার্টি সুযোগে এদের সদ্ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু ওই মাঝখান দিয়ে হঠাৎ গজিয়ে ওটা যন্ত্রমন্ত্রের সিজেপি পার্টির এই যে হাঙ্গামা এবং তাদের ওপরে প্লেট গান চালানোর যে বিতর্ক পার্লামেন্টে, যার কারণে অমিত শাহ নরেন্দ্র মোদী প্রবেশ করতে পারলো না এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা এনডিএর পিছন থেকে এমকে স্ট্যালিনের সমর্থন সরে যাওয়ার ফলে ভারতীয় জনতা পার্টির এই যে ডিলিমিটেশন ও এক দেশে এক ভোটের মতো বিল বাদল অধিবেশন থেকে লাটে উঠে গিয়েছিল, তার ফলে ভারতীয় জনতা পার্টি ও বর্তমানে এই তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদকে একেবারে খোলা খানের মতো ছেড়ে দিয়েছে। যাও বাবা, নিজেরটা নিজে বুঝে বেড়াও, নিজেরটা নিজে এবারে করে খাও। যে কারণে আজকের আমরা দেখলাম সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই 20 জন সাংসদের সঙ্গে সঙ্গে যখন লোকসভা স্পিকার ও ডেপুটি স্পিকারের নামে নোটিশ ইস্যু করতে যাচ্ছে, তখন পিছনের বেঞ্চ থেকে হঠাৎ ছুটে গিয়ে সরকার পক্ষের আইনজীবী তুষার মেহতা বলছে, মহামান্য ধর্মাবতা দয়া করে স্পিকার ও ডেপুটি স্পিকারের নামে নোটিশ ইস্যু করবেন না। কারণ এক তো তারা সাংবিধানিক পদ হোল্ড করে, তাদের অমর্যাদা হবে, এবং 2, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে অলরেডি নাকি স্পিকার মহাশয় এই 20 জন সাংসদের সাংসদ পদ খারিজের প্রসেস শুরু করে দিয়েছে। দেখো, আজকে শুনানিতে প্রথমেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি হয়ে অ্যাপিয়ার করছিলেন এবং তিনি কিছু কথা বলার আগে সুপ্রিম কোর্ট বলে যে তারা নোটিশ ইস্যু করছেন এবং 2 সপ্তাহ পর তারা তাদের বক্তব্য চেয়ে পাঠিয়েছেন। তখন তুষার মেহতা সলিসিটর জেনারেল অ্যাপিয়ার হন। তিনি বলেন কি যেখানে স্পিকারকে পার্টি করা হয়েছে, লোকসভা স্পিকারকে, এবং পার্টি করা হয়েছে সেক্রেটারি জেনারেলকে, তারা সাংবিধানিক পদে রয়েছেন, তাদেরকে নোটিশ ইস্যু করা ঠিক হবে না। তিনি তো রয়েছেন কোর্টের মধ্যে, তিনি কোর্টের সহযোগিতা করবেন তাদের তরফ থেকে। এবং তুষার মেহতা এটাও বলেন কি ইতিমধ্যে যে প্রক্রিয়া স্টার্ট করেছেন স্পিকার, সেটাতে তিনি শুনানি করছেন, তিনিও বক্তব্য শুনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি 20 জন সাংসদের। সুপ্রিম কোর্ট সেটা মেনে নেয়। সুপ্রিম কোর্ট বলে তাদের শুধু 20 জন সাংসদ যারা বিদ্রোহী হয়েছেন, এনসিপিএতে যারা যোগ দিতে চাইছেন, তাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছে, তাদের বক্তব্য চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহ পর পরবর্তী শুনানি হবে। অর্থাৎ এই 20 জন এনসিপিআই সাংসদের বর্তমান অবস্থা ওই মোদিজির ভাষায় আঙ্গেনে ঘাতক্রম লাউড়ানে ভুজামের দশায় এসে ঠেকেছে। দেখুন, এখন এদের সামনে 2টো রাস্তা খোলা রয়েছে। এক, হয় আদালতের নির্দেশ মেনে সাংসদ পদ খারিজের পরে অকাল নির্বাচনের মুখোমুখি হতে হবে বা বাড়িতে বসে যেতে হবে, আর না হলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে তৃণমূল কংগ্রেসকে দাগিয়ে দিয়ে এরা পাল্টি মেরেছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসা, তৃণমূল কংগ্রেসে যোগদান করা। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই, কারণ আগামী 2 সপ্তাহের মধ্যে তো এদের অবস্থান স্পষ্ট করতে হবে। সুপ্রিম কোর্ট সেভাবে নোটিশ ইস্যু করেছে, আর সেই অবস্থান স্পষ্ট করতে গিয়ে এরা যদি নিজেদেরকে এনসিপিআই বলে দাবি করে, তাদের সাংসদ পদ খারিজ হচ্ছে। আর যদি সেই জায়গা থেকে বাঁচতে চায়, তাহলে একটাই রাস্তা খোলা আছে, কালীঘাটে ফিরতে হবে। আর যে খেলাটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আমি একটার পরে কালীঘাট সূত্র থেকে যে খবর পেলাম, ঝাঁক বেঁধে ফোন আসতে শুরু করে দিয়েছে। আমি গত এক লাইভে আপনাদেরকে বলেছিলাম যে এই ঋত তৃণমূলের যে বিধায়করা রয়েছে, তারা ঝাঁক বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছে। আর আজকের যা জানতে পারছি কালীঘাট সূত্রে, তাতে এই সুপ্রিম কোর্টের নির্দেশের পরে, সুপ্রিম কোর্ট এই যে তাদেরকে নোটিশ ইস্যু করেছে, তারপরে ঝাঁক বেঁধে এনসিপিআর সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করছে। যদিও কালীঘাট সূত্রে এটা কনফার্ম করা হয়েছে, তেমনটাই আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে কাকুলি ঘোষ দস্তিদার, রচনা ব্যানার্জি ও জুন মালিয়া সহ 6 জন সাংসদ বাদে বাকিদের ক্ষেত্রে মার্সি করা গেলেও যেতে পারে। যদিও তা বিবেচিত হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর থেকে ফেরার পরে ওয়ার্কিং কমিটির বৈঠকে। এখন দেখার বিষয় কে কে ফিরে আসছে, ফিরে এসে আরও অতি দ্রুততার সঙ্গে এদের বাকি যারা রয়েছে তাদের সাংসদ পদ খারিজের প্রক্রিয়া বা প্রসেসটাকে আরও সমান্তরাল বা সহজ করে দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে যে ভুল তারা করেছিল পশ্চিমবাংলার পাবলিকের কাছে, তারা কত শীঘ্রই ক্ষমা চেয়ে নিয়ে আবার মাঠে ময়দানে নামছে। কিন্তু সে জায়গা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার হুঁশিয়ারি দিয়েছে এই বিধানসভার যারা ঋত তৃণমূলে চলে গিয়েছে বিধায়ক, তাদের উদ্দেশ্যে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে এদের তো সাংসদ পদ যাচ্ছে আগামী দিনে। তার সঙ্গে সঙ্গে আগামী দিনে বিধানসভার যে বিধায়করা ঋত তৃণমূলে চলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাদ্দারি বেইমানি করে, তাদের সঙ্গেও একই খেলা আদালতে শুরু হবে। This is the beginning of the beginning. We have started with the parliament. Next will come for the defection of that assembly persons in Supreme Court.
আর এদিকে আবার বিগত দিনে আপনারা দেখেছেন 3 জন ঋত শিবির থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে এসেছিল, কুণাল ঘোষের সঙ্গে প্রেস কনফারেন্স করেছিল এবং গতকালকের একজন কাসেম সিদ্দিকী সেও বেরিয়ে এসে তাকে ভুল বুঝিয়ে নাকি নিয়ে যাওয়া হয়েছিল বলে কুণাল ঘোষের পাশে বসে সাংবাদিক সম্মেলন করেছিল। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, চ্যানেল রাজকার্য যে খবরটা আপনাদেরকে দিয়েছিল 25 জন বিধায়ক তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছে, যোগাযোগ রেখেছে, তা যে কতটা সত্য, তার যে কতটা যুক্তিগ্রাহ্য প্রমাণ রয়েছে, তা আজকের কুণাল ঘোষ এই যে মন্তব্য করছে, যেটা আমি এখন আপনাদের শোনাবো, তা শুনলে আপনারাও বুঝে যাবেন। বিধানসভার এই ভবনে প্রভিশনাল ওই কি ঠিকা বিরোধী দলনেতা এত অপমানজনক, স্পিকারের সিদ্ধান্তকে কোর্ট বলে দিল প্রভিশনাল, অপমানজনক। আমরা চাই না স্পিকার এর মধ্যে জড়ান, স্পিকার সাহেবের সম্মান ওপরে তাকে একটা করে ফেলতে হয়েছে, তারও কম্পালশন থাকে, বিজেপিতে জিতে এসছেন। কিন্তু এই যে কথাটা বলেছে ফ্লোর টেস্ট হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডেট দিন, ফ্লোর টেস্ট সিক্রেট ব্যালটে চলুন। দেখুন, বিগত দিনে এসেছিল 3 আর তারপরে 1, কাসেম সিদ্দিকীর 4, অর্থাৎ ঋত তৃণমূলের হাতে রইল পরে 60 জন হলেও তো ঋত তৃণমূল বেঁচে যাবে। কিন্তু এই যে কুণাল ঘোষ হুঁশিয়ারিটা দিচ্ছে ফ্লোর টেস্ট করার জন্য, যে শক্তি পরীক্ষা, ভোটাভুটি হোক গোপন বাক্সে, কাদের হাতে কত বিধায়ক রয়েছে, কাদের সঙ্গে কত বিধায়ক টাচে রয়েছে, তা বিধানসভায় একটা ভোটাভুটির মাধ্যমে প্রমাণ করার জন্য যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কুণাল ঘোষ, তা থেকে কি প্রমাণ হচ্ছে? কেবলমাত্র কি এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বা কুণাল ঘোষের সঙ্গে 4 জনের যোগাযোগ রয়েছে? কুণাল ঘোষের কাছে কেবলমাত্র এই 4 জনের ফেরার কনফার্মেশন রয়েছে? না, কুণাল ঘোষের কাছে আমি যে খবরটা আপনাদের দিয়েছিলাম সেই কনফার্মেশন আছে বলে কুণাল ঘোষ ফ্লোর টেস্ট বা শক্তি প্রদর্শনের হুঁশিয়ারি আজকের ঋতব্রত তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। তো সব মিলিয়ে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরে আটকে রাখার হুমকি হুঁশিয়ারি দিলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ যা শুরু করেছে তাতে লিখে রাখুন, আগামী দিনে শুভেন্দু অধিকারীর এই সাজানো বাগান ছাগল দিয়ে কুণাল কল্যাণ খাইয়ে দেবে, দিয়ে সেখানে সর্ষে ফুলের চাষ করবে। হ্যাঁ, মিলিয়ে নেবেন, আগামী 6 মাস লাগবে না, আগামী 2-3 মাসের মধ্যে এই কুণাল ঘোষ আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিলে শুভেন্দু অধিকারী সাজানো বাগান, যা দিয়ে তিনি এই পশ্চিমবাংলায় বিরোধী শূন্য বিধানসভা চালানোর চেষ্টা করেছিল এবং যে সাংসদদের দিয়ে ভারতীয় জনতা পার্টির একের পর এক বিল পাশ করানোর কৌশল করেছিল, সেই বাগানে ছাগল খাইয়ে সর্ষে ফুল চাষ করিয়ে শুভেন্দু অধিকারীর চোখে ধুঁদ্র সর্ষে দেখাবে। আর যার ফলে আগামী দিনে ওই আমরা আসল তৃণমূল সিম্বল আমাদের কাছে থাকবে, তহবিল আমাদের কাছে থাকবে, ওসব দাবি তো অনেক দূরের কথা। এই ঋতব্রত শিবিরের 10 জন এবং কাকুলি ঘোষ দস্তিদার শিবিরের 6 জন, এদের অবস্থা, হ্যাঁ, ওই যে প্রথমে আমি আপনাদেরকে বললাম ধোবিঘাটের কুত্তার হাল হবে। নমস্কার, আজকের প্রতিবেদন, আজকের লাইভ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো লাইভ বা আগামী কোনো প্রতিবেদনে। আমাদের লাইভ বা প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।